আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমরা কোষ বিভাজন দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে এটা নিয়ে কিন্তু আলোচনা শুরু করেছিলাম। এর ভিতরে প্রথম যে লেকচারটা বা ভিডিওটা আমাদের ছিল সেটা কিন্তু ছিল অ্যামাইটোসিস এবং কোষ বিভাজন এই চ্যাপ্টার সম্পর্কে একটা প্রাথমিক আলোচনা। এর আগে আমরা সেই ভিডিও করেছি। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা আজকে আবার দ্বিতীয় আর একটা ভিডিও এবং লেকচার বা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই চ্যাপ্টারের অন্যান্য টপিকগুলোর তুলনায় কিছুটা জটিল, মানে আমাদের কাছে মনে হয় আর কি। অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে আমরা পড়াতে গিয়ে দেখেছি যে হচ্ছে যে কোষ চক্র এবং হচ্ছে যে প্রস্তুতি পর্যায়টা নিয়ে অনেকের ভিতরে একটা কম আগ্রহ এবং হচ্ছে একটা ভয়ের ব্যাপার থাকে যে হচ্ছে যে এই টপিকটা একটু জটিল, একটু বুঝতে কঠিন বা এরকম এই ব্যাপারটা কিন্তু থাকে। এটা একটা কারণও আছে, কারণ হচ্ছে যে এসএসসিতে বা ছোট ক্লাসগুলোতে এই চ্যাপ্টারের অন্যান্য টপিক যেমন মাইটোসিস, মিওসিস কিংবা আগের লেকচারের অ্যামাইটোসিস এগুলো কিন্তু আমরা আসলে পড়ে আসছি। সেটারই ডিটেলস আলোচনাটা হচ্ছে যে এই ইন্টারমিডিয়েটের যে সিলেবাসে আমাদের আছে, কিন্তু খুব বেশি আলাদা তেমন নতুন কিছু না। কিন্তু যে টপিকটা আসলে আমাদের ছোট ক্লাসগুলোতে খুব বেশি আসলে আলোচনা হয় নাই, প্রায় অনেকটা নতুন বলা যায়, সেটা হচ্ছে যে ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায় এবং হচ্ছে কোষ চক্র এই রিলেটেড টপিকটা। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা খুব সহজেই, খুবই সহজ একটা জিনিস আমরা যদি একটু বুঝে আগ্রহের সাথে যদি এটা কিভাবে পড়া উচিত সেই টেকনিকটাকে যদি আমরা হচ্ছে যে আয়ত্ত করতে পারি এবং হচ্ছে যে খুব সহজে যদি আমরা মনোযোগ সহকারে যদি এই টপিকটা পড়ি, আশা করি আমরা আমাদের এই ক্লাস আমার করার পরে তোমাদের এই ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায় এবং হচ্ছে কোষ চক্র নিয়ে ইনশাল্লাহ কোনো ডাউট থাকবে না। আচ্ছা চলো আমরা শুরু করি। কোষ চক্র এবং হচ্ছে যে ইন্টারফেজ বা হচ্ছে যে প্রস্তুতি পর্যায়। একটা কোষ যখন জন্ম নিচ্ছে, আসলে কোষ জন্ম নেওয়ার পরে তার মানে গোটা জীবন চক্রে বা কোষ চক্রে আসলে তিনটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে এভাবে বলা যায় যে জন্ম, তারপরে হচ্ছে বৃদ্ধি এবং হচ্ছে বিভাজন। মানে যে কোনো কোষের ক্ষেত্রে তার হচ্ছে যে এই তিনটা ঘটনা ঘটে এবং এই তিনটা আবার একসাথে দেখা গেছে যে কোষের বা কোষ চক্রে ঘটা তিনটা কাজ এভাবেও তোমাদের বইয়ে বা এরকম সিলেবাসে পাবা যে কোষ চক্রে একটা কোষ প্রথমে জন্ম নিচ্ছে, তারপরে সে বেড়ে উঠতেছে, বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, এরপরে সে হচ্ছে যে বিভাজন করে আবার নতুন কোষের জন্ম নিয়ে নতুন যে কোষটা আসতেছে তারও একটা আবার জীবনচক্রের সূচনা ঘটাচ্ছে। তো এই জন্য কোষ চক্রের ক্ষেত্রে বা কোষের জীবনচক্রে এই তিনটা কাজ ঘটে। এখন এই কোষের জীবনচক্রের ক্ষেত্রে দেখো দুইটা আসলে পর্যায়ে আসলে ভাগ করা যায়। একটা হচ্ছে কি কোষের জীবনচক্র বা কোষ চক্রে দুইটা পর্যায়ে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে যে বিভাজন পর্যায় বা হচ্ছে আমরা নর্মালি জানি উন্নত আমাদের কোষের ক্ষেত্রে বা বহুকোষী উদ্ভিদ বা প্রাণীদের ক্ষেত্রে আমরা যেই ধরনের মূল বিভাজন, কোষ বিভাজনকে ধরে নিচ্ছি সেটা হচ্ছে কি মাইটোসিস, তাই না? সেটা হচ্ছে মাইটোসিস। তাহলে মাইটোসিস পর্যায় বা বিভাজন পর্যায়, যেটাকে সংক্ষেপে আবার আমরা বলি হচ্ছে কি এম পর্যায়, তাই না? বা এম ফেজ, ঠিক এম ফেজ বা হচ্ছে এম পর্যায় বা দশা। আর দ্বিতীয় হচ্ছে ওই কোষের হচ্ছে যে বিভাজন পর্যায়ে যাওয়ার জন্য তার যে প্রস্তুতির দরকার সেই হচ্ছে যে প্রস্তুতি পর্যায়, ঠিক তার হচ্ছে যে প্রস্তুতি পর্যায় বা এই প্রস্তুতি পর্যায়কে আমরা কি বলতেছি ইন্টারফেজ দশা। ইন্টারফেজ হচ্ছে যে তার মধ্যবর্তী হচ্ছে যে বিভাজনে যাওয়ার জন্য তার যে প্রস্তুতি পর্যায় সেই পর্যায়টাই হচ্ছে যে ইন্টারফেজ পর্যায়। এই দুইটা পর্যায় বা দুইটা ধাপ বা দুইটা জীবনের অংশ মিলেই আসলে হচ্ছে যে একটা কোষের হচ্ছে যে জীবনচক্র। এই কোষ চক্রকে আমরা হচ্ছে আবার এইভাবে তোমার হচ্ছে দুইটা পর্যায়ে ভাগ করতে পারি যে কোষ বিভাজন করার আগে তার আসলে প্রস্তুতি নিতে হয় সেই বিভাজনের জন্য, এবং হচ্ছে যে তারপরে সে বিভাজন পর্যায়ে যায়, বিভাজিত হয়ে নতুন আবার দুইটা কোষের জন্ম নিচ্ছে। এখন মজার জিনিস হচ্ছে যে আমরা এই কোষ চক্রকে, তার পুরো জীবন চক্রকে একটা সাইকেলের মতো করে একটা চক্রের আকারেই হচ্ছে যে দেখিয়েছি, যার বিভিন্ন পর্যায়ে কোন পর্যায়ে কতটুকু সময় প্রয়োজন হচ্ছে এটা নিয়ে একটা চক্র। আমরা ধরো না, যারা এই চ্যাপ্টার তোমরা অলরেডি হয়তো পড়েছো তারা হচ্ছে যে বইয়ে এই ধরনের একটা ছবি দেখেছো, আমরা ওই ছবিটাই তোমাদের দেখানোর জন্য এখানে আবার হচ্ছে যে এঁকে রাখছি বা তুলে ধরছি। এখন খেয়াল করো যে আমরা নর্মালি আমাদের পরীক্ষার ক্ষেত্রে কি হয় যে হচ্ছে আমরা একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি বা একটা সিলেবাসকে কমপ্লিট করতেছি, দেখা গেছে মাসের পর মাস, 3 মাস, 4 মাস, 6 মাস বা সারা বছরের প্রিপারেশন নেয়ার পরে সেই প্রিপারেশনটা অনুযায়ী পরীক্ষা যে দিচ্ছি সেই পরীক্ষার রুটিন হচ্ছে যে মাত্র কয়েকদিনের, এবং সেই পরীক্ষাটা মাত্র কয়েক ঘন্টার ভিতরে একটা গোটা সাবজেক্ট, যেটা আমরা হয়তো মাসের পর মাস হচ্ছে প্রিপারেশন নিছি, কিন্তু পরীক্ষা মাত্র 3 ঘন্টা বা 1 ঘন্টা বা 4 ঘন্টার একটা পরীক্ষাতেই সেই পুরা প্রস্তুতিটা আসলে হচ্ছে যে ঢেলে দিচ্ছি বা হচ্ছে যে সেইটার প্রস্তুতি অনুযায়ী হচ্ছে পরীক্ষা দিচ্ছি। কিন্তু তার প্রস্তুতি কিন্তু সবসময় আসলে কি
দীর্ঘমেয়াদী, কিন্তু পরীক্ষা দেওয়ার ব্যাপারটা বা যেখানে মূল কাজটা হচ্ছে যেটার উপর ডিপেন্ড করতেছে আমি পরের ক্লাসে পরের শ্রেণীতে যাব বা পরের ধাপে হচ্ছে উত্তীর্ণ হব কিনা বা অতিক্রম করবো কিনা, সেই সময়টা কিন্তু আসলে কম। তো আমরাও যদি কোষ চক্রের ক্ষেত্রে দেখি যে তাহলে হচ্ছে তার যে কোষ চক্রের ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়টা, সেই ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়টা আসলে হচ্ছে যে এরকম সবচেয়ে বেশি সময়, প্রায় 90 থেকে 95% সময়ই হচ্ছে আসলে তার প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজের। আর এই যে এম ফেজটা যে সময়টুকুতে সে বিভাজিত হচ্ছে, ওই যে বিভাজন আমরা পড়েছি যে 9 10 যেহেতু পড়ে আসছে আমি তোমাদের বলি যে ওই যে হচ্ছে যে দুইভাবে বিভাজন হচ্ছে, সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন। তো আমাদের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনটাই গুরুত্বপূর্ণ, কারণ একটা কোষের নিউক্লিয়াস বিভাজন হয়ে যাওয়া যাচ্ছে যখন, সেটা জটিল একটা প্রক্রিয়া এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এছাড়া এর পরবর্তীতে সাইটোকাইনেসিস যে হচ্ছে কোষের অন্যান্য অংশের বিভাজন, সেটা তুলনামূলক হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনের চাইতে কম গুরুত্বপূর্ণ। তো যাই হোক না কেন, আমরা এই জন্য ডিটেলস সবসময় পড়ে আসছি বা আমরা ইন্টারমিডিয়েটেও পড়বো যে হচ্ছে যে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিসের। তো সেই পর্যায়টা আমরা জানি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এরকম 5টা ধাপে তোমরা হচ্ছে যে ভাগ পাইছো। সেই যে 5টা ধাপ, এই 5টা ধাপ সম্পন্ন হইতে তাদের সময় নিচ্ছে, গোটা একটা কোষ তার একটা নির্দিষ্ট জীবন চক্রে হিসাব করলে মাত্র 5 থেকে 10% সময় বা কয়েক ঘন্টা, আসলে এক এক কোষের ক্ষেত্রে এক এক রকম যদিও, তো এটা হচ্ছে যে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত লাগতে পারে। তো তার লাইফস্টাইলের সারা বছর তুলনা করলে এটা আসলে অনেক অল্প সময়, কিন্তু তার জন্য সে যে প্রস্তুতিটা নিচ্ছে সেই প্রস্তুতি কিন্তু আসলে একটা দীর্ঘস্থায়ী প্রস্তুতি। এবং এই প্রস্তুতি পর্যায়কে আমরা 3টা ভাগে ভাগ করছি আসলে, হ্যাঁ, ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়কে 3টা ভাগে ভাগ করছি। G1 ফেজ বা গ্যাপ অন বলা হয় এটাকে বলা হচ্ছে গ্যাপ 1 বা G1 ফেজ, প্রথম গ্যাপ এই জন্য G1 ফেজ। এরপরে হচ্ছে এস ফেজ বা হচ্ছে সিনথেসিস ফেজ, এগুলো নিয়ে আমরা ডিটেলস একটু পরে অবশ্যই আলোচনায় আসতেছি। আর এরপরে হচ্ছে G2 ফেজ বা গ্যাপ 2 ফেজ। এই 3টা পর্যায় সম্পন্ন করে সে তার আসলে বিভাজনের জন্য যা যা দরকার বা যতটুকু প্রিপারেশন দরকার সেই পরীক্ষার জন্য সবগুলো আসলে সে সম্পন্ন করার পরে তারপরে সে হচ্ছে যে এম ফেজে এখানে হচ্ছে যে যাচ্ছে বা মাইটোসিস শুরু করছে। এখন এই ক্ষেত্রে দেখো যে আমাদের শরীরে সব কোষ আসলে বিভাজিত হয় না, কিছু কোষ হচ্ছে যে ইম্যাচিউর অবস্থায় বা অপরিণত অবস্থায় বিভাজিত হচ্ছে, কিন্তু আবার পরিণত অবস্থাতে বিভাজিত হয় না। কিছু কোষ দেখা গেছে যে একদম ভ্রূণ অবস্থাতেই শুধুমাত্র বিভাজিত হয়, পরবর্তীতে আর কখনোই আসলে বিভাজিত হয় না। যেমন নিউরন কোষের ক্ষেত্রে আমরা এরকম দেখছি, বই এরকম কিছু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে যে কোন কোষগুলো আমাদের অ্যাডাল্ট অবস্থায় বা পরিণত অবস্থায় বিভাজিত হয় না। এর ভিতরে খুব কমন উদাহরণ হচ্ছে যে নিউরন কোষ, তারপরে হচ্ছে যে পেশি কোষ। যদিও পেশি কোষ তোমার হচ্ছে যে কিছু ক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত বিভাজিত হতে পারে নিউরন কোষের তুলনায়, কিন্তু নিউরন কোষ একদমই ভ্রূণ অবস্থাতে বিভাজিত হয়। জন্মের পরে কোনো নিউরন কোষ বা কিছু ক্ষেত্রে হচ্ছে 6 মাস বা এরকম খুবই অল্প সময় পর্যন্ত বিভাজিত হতে পারে। বাট পরিণত অবস্থায় আসলে নিউরন কোষ, পেশি কোষ বা আমাদের শরীরের পরিণত বেশিরভাগ কোষই আসলে বিভাজিত হয় না। বেশিরভাগ বিভাজনই আমাদের শরীরের কোষগুলো হয়েছে কখন? ভ্রূণ অবস্থায় থাকা অবস্থাতে এবং পরবর্তীতে জন্মের পরে কিছুদিন পরে থাকা অবস্থায়। কিছু কোষ আবার আছে আজীবন বিভাজিত হতে পারে বা দীর্ঘ সময় পর্যন্ত বিভাজিত হতে পারে। দেখো যেমন হচ্ছে যে আমাদের চুলের কোষ, আমরা একজন বয়স্ক মানুষও যদি চুল কাটতেছে, একজন 50 বছর বয়স্ক বা 60 বছর বয়স্ক মানুষ বা নখ কাটতেছে, আবার একটা ইয়াং মানুষও যদি নখ কাটে, চুল কাটে, সেই চুল বা নখ কিন্তু আবার বেড়ে যাচ্ছে। নখ বা চুল কাটার এই যে কাটলে বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এটা আসলে বায়োলজির কোন ঘটনা বলো তো? অবশ্যই কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, তাই না? তাহলে একজন অ্যাডাল্ট অবস্থায় যখন কেউ নখ বা চুল কাটতেছে, তার যে নখ বা চুল বাড়তেছে, সেটাও কিন্তু মাইটোসিস বিভাজনের মাধ্যমে। তার মানে কি এই কোষগুলো কি হচ্ছে? বিভাজিত হচ্ছে। কিন্তু ধরো আমরা হয়তো এরকম খেয়াল করেছি কিনা যে অ্যাক্সিডেন্ট হলে কারো যদি এরকম হাতের বা পায়ের একটা বড় অংশ বা মাংস কেটে চলে যাচ্ছে, এই জায়গাগুলো খেয়াল করে দেখবা যে গর্ত হয়ে থেকে যাচ্ছে, কিন্তু ওই মাসল টিস্যু বা পেশি কোষ কিন্তু আসলে কি হচ্ছে না, বিভাজন হচ্ছে না। কারণ অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে পেশি কোষগুলো আসলে বিভাজিত হয় না। তবে ব্যতিক্রম কিছু মজার জিনিস আছে, যে কিছু কোষ আবার পরিণত অবস্থায় নর্মালি বিভাজিত হয় না বা অ্যাডাল্ট অবস্থায় আসলে বিভাজিত হয় না। তবে বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে আবার কি হচ্ছে, বিভাজিত হতে কিন্তু পারে। যেমন হচ্ছে লিভারের কোষ, লিভারের কোষগুলোকে বলা হয় কি হেপাটোসাইট, তাই না? হেপাটো শব্দের অর্থ হচ্ছে লিভার। তাহলে হেপাটোসাইট মানে হচ্ছে যকৃতের কোষ বা লিভারের কোষ। এই হেপাটোসাইট কোষ কিন্তু তোমার হচ্ছে নর্মালি অ্যাডাল্ট অবস্থায় বিভাজিত হয় না, কিন্তু জরুরি প্রয়োজনে কোনো কারণে যদি লিভার সিরোসিস হয় বা লিভার ক্যান্সার হয়, সেক্ষেত্রে আবার যদি ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু লিভারকে ট্রান্সপ্লান্ট আংশিকভাবে একটা অংশ বিশেষ কিন্তু ট্রান্সপ্লান্ট করা যায়। বা লিভারের এই কোষগুলো কিন্তু প্রয়োজনে কি তোমার খুব গুরুত্বপূর্ণ সময়ে বাধ্য হইলে তোমার কিছুটা বিভাজন হইতে পারে। তাহলে এটা ব্যতিক্রম একটা জিনিস। আমাদের আবুল হাসান স্যারের বইয়ে যেটা সবচেয়ে কমন বই
বই, সেই বইগুলোতে বা আমাদের বইগুলোতে হয়তো আমরা পাবো না। আমরা এই তথ্যটা একটু মনে রাখার চেষ্টা করব। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন মেডিকেল হোক, ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ধরনের তথ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রায়ই তোমার হচ্ছে যে সিলেবাস থেকেই, বইয়ের বাইরে থেকেও দু একটা গুরুত্বপূর্ণ জিনিস বা ইন্টারেস্টিং তথ্য কিন্তু হচ্ছে যে পরীক্ষা এমসিকিউ হিসাবে আমরা আগেও আসতে দেখছি। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে যে এই এছাড়াও আরেকটা ঘটনা দেখো যে তোমার হচ্ছে যে স্বাভাবিক বৃদ্ধি আসলে এই লিভারের কোষ থেকে বলা যায় যে বৃদ্ধি আসলে দুই রকম হয়। একটা হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি, একটা মানুষ বা একটা প্রাণী তার ছোট থেকে ফার্স্টে শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে একটা ডিপ্লয়েড কোষ বা জাইগোটে পরিণত হয়েছিল। সেই জাইগোট কোষটা মাইটোসিস করে করে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা বিভিন্ন ধাপ অতিক্রম করে আস্তে আস্তে ভ্রূণ অবস্থার কোষ থেকে সেটা আসলে তারপরে অঙ্গ তৈরি হয়েছিল, তারপরে একটা পূর্ণাঙ্গ প্রাণী বা মানুষ বা প্রাণীর তৈরি হয়েছিল। এরপরে তার কিন্তু একটা স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে, জন্ম নিচ্ছে। সেই ছোট বাচ্চাটা আস্তে আস্তে লম্বা হচ্ছে, বড় হচ্ছে, তার পেশি, তার হাড় এগুলো লম্বা হওয়ার কারণে সে হাইটে বা উচ্চতা তার বাড়ছে। তারপরে হচ্ছে যে সাইডেও চওড়া হচ্ছে। এই যে বৃদ্ধি, তার নর্মাল যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা একটা নিয়মিত বৃদ্ধি। সেক্ষেত্রে অবশ্যই কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি হচ্ছে, কোষ বিভাজিত হয়ে হয়ে কোষের সংখ্যা বাড়তেছে, অঙ্গ বড় হচ্ছে। আবার কিন্তু কিছু অস্বাভাবিক বৃদ্ধিও আছে, যে যেমন হচ্ছে ধরো যে যেটা আমাদের প্ল্যানের অংশ না, বা হচ্ছে যে স্বাভাবিক বৃদ্ধি বা স্বাভাবিক প্রয়োজন না। হয়তো কোনো একজন মানুষ ধরো অ্যাক্সিডেন্ট করলো, তার হাতের একটা চামড়া কেটে গেল, এটা কিন্তু চামড়া নাও কাটতে পারতো। ওই দিনই যে কাটবে, যেদিন অ্যাক্সিডেন্টটা ঘটলো সেদিন কিন্তু এটা নাও হতে পারে। তাহলে হঠাৎ করে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, হঠাৎ করে যদি কারো চামড়া কেটে যায়, হঠাৎ করে যদি তোমার হচ্ছে যে কারো নখ উপড়ে যায়, তারপরে কিন্তু ঠিকই তার আবার নখ বাড়তেছে বা চামড়া হচ্ছে যে আবার সেখানে পূরণ হয়ে যাচ্ছে, তাই না? গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। চামড়ার কোষ বা স্কিনও কিন্তু দীর্ঘদিন বা প্রায় আজীবনই বৃদ্ধি পেতে পারে বেশিরভাগ স্কিনের বা ত্বকের কোষ। এই ক্ষেত্রে আমরা কিন্তু কি দেখছি যে হচ্ছে যে অ্যাক্সিডেন্টালি কোনো ঘটনা ঘটলে বা কোনো কোষের বিভাজন হওয়া প্রয়োজন পড়লেও তখনও সেই কোষটা বিভাজন হচ্ছে। এখন তার মানে এই ক্ষেত্রে যখন কেউ চুল কাটছে বা নখ কাটছে, তখন যে আবার তাকে বিভাজন হইতে হবে, ওইখানে থাকা যে কোষগুলা, ধরো কেউ চুল কেটে ফেললো, ধরো কেউ তোমার হচ্ছে চুল কেটে ফেলছে, তার নাড়া হইলো, হয়তো সে লোকটা নাড়া নাও হইতে পারতো। নাড়া যদি সে না হয়, তার চুল কিন্তু বৃদ্ধি পেতেই থাকবে, আস্তে 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 স্লোলি হলেও। একজন পুরুষ মানুষ হলেও সে কিন্তু চাইলে তার চুল অনেক বেশি বৃদ্ধি পেয়ে মহিলাদের মতো এরকম লম্বা হয়ে যেতে পারে, বা এরকম হয়তো আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বড় হওয়ার পরে কেটে ফেলতেছি, কিন্তু আমরা হয়তো এখন রেগুলার বড় হয়ে যাওয়ার পরে নাড়া হচ্ছি না, বা একদম তোমার পুরা মাথা বা চুল কামাই ফেলতেছি না। কিন্তু চাইলে তো সম্ভব, যে কোনো মুহূর্তে আমি চুল কেটে ফেললে তখন কিন্তু দেখবা যে কাটলে আবার সেটা বৃদ্ধি পেয়ে আবার ওই জায়গাটা পূরণ হয়ে যাচ্ছে। এখন এরকম যদি আমরা বাহ্যিকভাবে, মানে শরীরের নর্মাল বৃদ্ধি ছাড়াও যদি কোনো কোষকে যদি আমি বৃদ্ধি পেতে বা বিভাজন করতে বাধ্য করি, তো স্বাভাবিক বৃদ্ধি হোক, বিভাজন করতে বাধ্য করা হোক, এই ক্ষেত্রে কি ঘটনা ঘটে? যে কোনো একটা কোষ, ধরো যে একটা চুলের কোষ, আমরা এরকম শ্যাম্পুর অ্যাডগুলাতে নিশ্চয়ই দেখছি এরকম, যে হচ্ছে যে এই স্কাল বা তোমার হচ্ছে যে মাথার যে চামড়া, তার নিচে থাকা এরকম হেয়ার ফলিকল বা তার গোড়ার অংশটা থাকে, উপর থেকে আমরা যখন নাড়া হচ্ছি তখন আসলে কি হচ্ছে, তখন আসলে আমরা এতটুকু হয়তো কেটে ফেলতেছি বা এরকম, আমরা কিন্তু আসলে একদম নিচ থেকে উপরায় তুলে ফেলতেছি না, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এইখানে থাকা বিদ্যমান যে কোষগুলো আছে, বাকি যে কোষগুলা কাটা পড়লো না, সেই কোষগুলা যেই কোষগুলা হচ্ছে যে নিচে আছে বিদ্যমান, বা যেই কোষগুলা হচ্ছে যে এইখানে যখন কেটে গেল, কেটে যাওয়ার ফলে এই যে পরিবর্তনটা এখানকার কোষগুলা কি করতে পারে, বুঝতে পারে। এবং এই বুঝতে পারাটা আমরা যেরকম বুঝতে পারতেছি যে আমার চুল নাই, চুল বাড়তে হবে, কোষের বা যে দেহের কোষগুলার বা তাদের কিন্তু বোঝার ব্যাপারটা কি না, আমাদের মতো এরকম মুখে বাড়তে হবে, কেটে ফেলছে, এটা না, তাই না? তাদের পরিবর্তনটা, বোঝার ব্যাপারটা সবকিছুই কি রাসায়নিক, তাই না? তাদের পরিবর্তনটা হচ্ছে, তাদের বোঝার ব্যাপারটা বা ধরতে পারার ব্যাপারটা হচ্ছে আসলে কি রাসায়নিক পরিবর্তন। ঠিক, আসলে এটা রাসায়নিক পরিবর্তন। তাহলে যখন কেটে যাচ্ছে তখন কিছু রাসায়নিক পরিবর্তন হয়, সেই রাসায়নিক পরিবর্তনের ফলে কি হচ্ছে, কোষের বিভাজনের সূচনা হচ্ছে। এই রাসায়নিক পরিবর্তনটা বা যেই রাসায়নিক পদার্থগুলো হচ্ছে যে কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে, সেগুলোকে আসলে কমনলি আমরা বিভিন্ন নাম, যেই নামটা দিই, কমন যে নামটা, সেটাকে বলি কি আমরা ফ্যাক্টর, সেটাকে বলি হচ্ছে আমরা ফ্যাক্টর। কিছু গ্রোথ ফ্যাক্টর বা কেমিক্যাল ফ্যাক্টর বা কিছু রাসায়নিক পদার্থ সাধারণত তোমার হচ্ছে যে কোনো কোষকে বৃদ্ধি করতে বা কোষ বিভাজন করতে আসলে উদ্দীপনা যোগায়। কোনো হচ্ছে যে কোষ যখন তার বৃদ্ধি হওয়া প্রয়োজন, সেটা স্বাভাবিক বৃদ্ধির জন্য হোক অথবা অস্বাভাবিক বৃদ্ধির জন্যই হোক, তখন তোমার হচ্ছে কিছু ফ্যাক্টর এখানে অ্যাক্টিভ হয়, সক্রিয় হয়। সেই ফ্যাক্টরগুলো কি করে, ওই কোষকে বিভাজন হওয়ার জন্য যা প্রয়োজন, তার যা দরকার, সেই জিনিসটাকে তাকে জোগাড় করতে সাহায্য করে। তার যত ইনফ্লুয়েন্স দরকার, মোটিভেশন দরকার, তার যে করার জন্য সে কর্ম ক্ষমতা দরকার, সেই জিনিসগুলো যারা জোগাড় করতেছে বা যারা এটাকে এক্সেলারেট করতেছে, যারা ত্বরান্বিত করতেছে, তারা আসলে কি বলা হচ্ছে, ফ্যাক্টর। এই ফ্যাক্টরে দেখো আমরা বলতেছি যে অ্যাক্সিডেন্টাল হতে পারে, হঠাৎ করে একটা জায়গায় কেটে গেল, রক্তপাত হচ্ছে, আমরা জানি যে সেখানে রক্ত জমাট বাড়তেছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, আমরা প্রাণীবিজ্ঞানে নিশ্চয়ই পড়ছি। সেখানে দেখো তখন আবার লোহিত রক্তকণিকা বা আরবিসি,
তারপরে হচ্ছে অনুচক্রিকা বা প্লাটিলেট, ঠিক, অনুচক্রিকা বা প্লাটিলেট, এরা কিছু গ্রোথ ফ্যাক্টর তৈরি করে যে কেটে যাওয়া জায়গার ইমিডিয়েটলি তোমার হচ্ছে কি হইতে হবে, বিভাজন হওয়া শুরু হইতে হবে, যেন কিছুদিনের ভিতরে এই জায়গাটা আবার পূরণ হয়ে গিয়ে আমাদের ওই যে কেটে যাওয়া অংশ বা ক্ষতিগ্রস্ত অংশটা যেন আবার ক্ষয় পূরণ হয়ে যায়, তাই না? আবার দেখো যে আমরা জানি যে আমাদের রক্তকণিকাগুলা বিভাজিত হয়ে উৎপন্ন হচ্ছে কোথায়, আমাদের অস্থির ভিতরে থাকা যে অস্থিমজ্জা, সেই অস্থিমজ্জার ভিতরে ক্রমাগত কিন্তু ওই স্টেম কোষগুলা বা তোমার হচ্ছে যে অস্থিমজ্জার ভিতরের যে মাতৃকোষগুলো আছে রক্তের, যারা বিভাজিত হয়ে আসলে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা তৈরি করে, সেই কোষগুলোকে ক্রমাগত বিভাজন হওয়ার জন্য, কারণ তারা প্রচুর পরিমাণে বিভাজিত হয়। শরীরের সব কোষ কিন্তু আসলে একই গতিতে বিভাজন হয় না। খেয়াল করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে কিছু কোষ আছে খুব দ্রুত বর্ধনশীল, খুবই দ্রুত বর্ধনশীল। যেমন হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে কারা আছে? উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ভাজক টিস্যু, এবং বিশেষ করে কোন ভাজক টিস্যু? তোমার হচ্ছে যে ভাজক টিস্যুরা সাধারণত বেশি বিভাজিত হয়, এবং হচ্ছে কোন ধরনের ভাজক টিস্যু? এই ভাজক টিস্যুগুলো হচ্ছে এই শীর্ষ মুকুল, তোমার হচ্ছে যে শীর্ষ মুকুল, তারপরে কক্ষ মুকুল, অর্থাৎ হচ্ছে যে বিভিন্ন পাতা, কাণ্ড, মূলের শীর্ষের বা অগ্রভাগে থাকা যে খুবই বেশি বিভাজন ক্ষম কোষ, যেগুলা ভাজক টিস্যুগুলা, যেগুলোর কারণে উদ্ভিদ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, উদ্ভিদের বৃদ্ধি উপরের দিকে লম্বায় বৃদ্ধি পাচ্ছে, বা প্রাইমারি বৃদ্ধি হচ্ছে, কিংবা সাইডে বৃদ্ধি হচ্ছে, সেকেন্ডারি বৃদ্ধি হচ্ছে। এই ধরনের বৃদ্ধির সাথে জড়িত যে কোষগুলা বা যে ভাজক টিস্যুর কোষগুলা, সেগুলো কিন্তু খুব দ্রুত বর্ধনশীল। তাহলে হচ্ছে যে এই ধরনের কোষ। তারপরে হচ্ছে আমাদের প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থার কোষ, তাই না? তোমার হচ্ছে যে ভ্রূণ অবস্থার কোষ, এই কোষগুলো কিন্তু দ্রুত বর্ধনশীল। বা আমরা যখন মায়ের পেটে আসলে ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় কিন্তু আমরা ওই সময়ের কোষ বিভাজন কিন্তু হিউজ, অনেক বেশি পরিমাণ। দেখো খেয়াল করে, যেমন আমাদের শরীরে প্রায় 100 ট্রিলিয়ন কোষ আছে, আমাদের শরীরে প্রায় 100 ট্রিলিয়ন কোষ আছে, 100 ট্রিলিয়ন কোষ, 100 ট্রিলিয়ন কোষ। যেমন আমাদের নিউরন কোষ বিভাজিত হয় না বলছি, কিন্তু সেই নিউরন কোষও আছে তোমার কত, সেই নিউরন কোষও হচ্ছে আছে, সেই নিউরন কোষও আছে 100 বিলিয়ন, প্রায় 100 বিলিয়ন, ঠিক। শরীরের মোট কোষের সংখ্যা হচ্ছে 100 ট্রিলিয়ন, নিউরন কোষের সংখ্যা 100 বিলিয়ন। অথচ আমরা বলতেছি কি, যে এই যে নিউরন কোষটা, সেই নিউরন কোষটা তোমার হচ্ছে যে বিভাজিত হচ্ছে না, নিউরন কোষটা বিভাজিত হচ্ছে না। নিউরন কোষ কেন বিভাজিত হয় না, তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, আমরা কি জানি? মাথায় চিন্তা করে দেখো তো, হয়তো অনেকে আমরা বলতে পারি, আমরা অন্য ক্লাসেও পড়ছি। দেখো তো, নিউরন কোষ বিভাজিত হয় না কেন? বিভাজিত হয় না হচ্ছে সেন্ট্রিওল না থাকার কারণে, তাই না? সেন্ট্রিওল না থাকার কারণে। কিন্তু এই নিউরন কোষের কিন্তু তোমার অপরিণত অবস্থায় বা ভ্রূণ অবস্থায় যখন সে বিভাজন হয়েছে, ভ্রূণ অবস্থায়, তখন কিন্তু তার কি ছিল? সেন্ট্রিওল ছিল। কিন্তু পরিণত নিউরন কোষের কি থাকে না? সেন্ট্রিওল থাকছে না। খুব স্বাভাবিক, কারণ 100 বিলিয়ন নিউরন কোষ আছে, এরকম 100 বিলিয়ন নিউরন কোষ আমাদের ব্রেইন বা মস্তিষ্ক, স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড থেকে শুরু করে শরীরে সব জায়গায় ছড়ায় আছে। আমরা তো শুরুতে মায়ের পেটে আসলে কি ছিলাম? মাত্র একটা কোষ ছিলাম না, শুধু একটা জাইগোট ছিলাম না। তাহলে এই একটা জাইগোট থেকে যে এত কোষ আসছে, তাহলে অবশ্যই শুরুতে নিউরন কোষগুলো কি হয়েছে? বিভাজিত হয়েছে, কিন্তু অ্যাডাল্ট অবস্থায় আসলে বিভাজিত হয় না। তাহলে অ্যাডাল্ট অবস্থায় তার বিভাজন না হওয়ার কারণ হচ্ছে সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলের কাজ কি? ওই যে মাকুযন্ত্র সৃষ্টি করা বা স্পিন্ডল, সেটা আমরা অবশ্যই পরে আলোচনা করব। আপাতত আমরা এই পর্যন্ত রাখি। তাহলে কিছু কোষ আছে আমাদের, যেমন ভ্রূণ অবস্থার কোষ, উদ্ভিদের শীর্ষ মুকুল, কক্ষ মুকুল, এইসবের ভাজক টিস্যু। তারপরে হচ্ছে যেটা নিয়ে আমরা কথা ছিলাম, যে আরবিসি, ডাব্লিউবিসি তৈরি হয় যে কোষ থেকে, স্টেম কোষ বা স্টেম সেল থেকে। এই কোষগুলো কিন্তু খুব দ্রুত বিভাজিত হয়। এই স্টেম কোষ বিভাজন হওয়ার জন্য একটা বাহ্যিক গ্রোথ ফ্যাক্টর লাগে, সেটা হচ্ছে কি? এরিথ্রোপোয়েটিন বা ইরাথ্রোপোয়েটিন, তাই না? এরিথ্রোপোয়েটিন বা ইরাথ্রোপোয়েটিন। এই ইরাথ্রোপোয়েটিন তৈরি করে কে বলতো? কিডনি, তাই না? এই এরিথ্রোপোয়েটিন তৈরি করবে হচ্ছে আমাদের কিডনি। আমাদের রক্তকণিকা তোমার হচ্ছে যে উৎপন্ন হচ্ছে অস্থিমজ্জার ভিতরে স্টেম কোষ বা এই অস্থিমজ্জার স্টেম কোষ, মাতৃকোষ, তারা বিভাজিত হয়ে তৈরি করতেছে রক্তকণিকাগুলো। কিন্তু সেটা তৈরি হওয়ার জন্য বাহ্যিক যে গ্রোথ ফ্যাক্টর আছে বা বাহ্যিক যে ফ্যাক্টর ইরাথ্রোপোয়েটিন, সেটা তোমার আসে কোত্থেকে? সেটা আসতেছে হচ্ছে কিডনি থেকে। তো এই ফ্যাক্টরগুলা যেগুলো তোমার হচ্ছে বাহ্যিকভাবে আসতেছে, স্বাভাবিকভাবে আসতে পারে, অস্বাভাবিকভাবে কোনো জায়গায় কেটে যাচ্ছে, কোনো নষ্ট হয়ে যাচ্ছে, ড্যামেজ হচ্ছে, কোষ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন যে লোহিত রক্তকণিকারা বা শ্বেত রক্তকণিকারা বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর তৈরি করতেছে, এই কোষগুলো, এগুলো কিন্তু বলা হচ্ছে কি? এই ধরনের ফ্যাক্টরগুলোকে বাহ্যিক ফ্যাক্টর, ইরাথ্রোপোয়েটিন বা অন্যান্য যে ফ্যাক্টরগুলো শরীরের অন্য জায়গা থেকে এসে ওই ক্ষতিগ্রস্ত কোষটাকে বিভাজিত হতে বা অন্যান্য ওই জায়গার ক্ষয়পূরণ করতে সাহায্য করতেছে, এগুলোকে আমরা বলি বাহ্যিক তোমার হচ্ছে যে গ্রোথ ফ্যাক্টর। কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা সব কোষের বিভাজনের জন্যই খুবই জরুরি, প্রত্যেকটা কোষেরই তোমার হচ্ছে বিভাজনের জন্য কোষের অভ্যন্তরে যে একটা বিশেষ ধরনের ফ্যাক্টর বা একটা অভ্যন্তরীণ একটা ফ্যাক্টর তৈরি হয় বা গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়, সেই ফ্যাক্টরটা হচ্ছে নাম আমাদের জানতে হবে। এই টপিকের, এই ইন্টারফেস টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা, যেটা নিয়ে আমাদের বেশিরভাগ আলোচনা, সেটা হচ্ছে যে সাইক্লিন নামক হচ্ছে যে এক ধরনের প্রোটিন।
এই এক ধরনের প্রোটিন, এবং এর সাথে হচ্ছে এর উপর ডিপেন্ডেন্ট, এর উপর নির্ভরশীল, এই সাইক্লিন প্রোটিনের উপর নির্ভরশীল হচ্ছে যে আরেকটা তোমার হচ্ছে যে গ্রোথ ফ্যাক্টর, এটাকে বলা হয় সিডিকে। এটার মানে কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই যে কাইনেজ, এই কাইনেজ এনজাইমের নাম কিন্তু, এটা একটা এনজাইম এবং এনজাইমটা আসলে কি রাসায়নিকভাবে বলো তো? প্রোটিন। আমরা জানি যে সকল এনজাইম রাসায়নিকভাবে প্রোটিন, তাহলে সাইক্লিন এক ধরনের প্রোটিন, সিডিকে যে এনজাইমটা সেটা হচ্ছে এক ধরনের প্রোটিন। ম্যাক্সিমাম ক্ষেত্রে উদ্ভিদ হোক প্রাণী হোক, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি কিন্তু প্রোটিনের পরিমাণ কম, কিন্তু উদ্ভিদ এবং প্রাণী কোষে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি আমরা জানি? প্রোটিন। কারণ হচ্ছে আমাদের সকল বৃদ্ধি, বিভাজন, হরমোন, এনজাইম এসব দিয়ে নিয়ন্ত্রিত, এবং হরমোন বা এনজাইমরা ম্যাক্সিমাম তোমার হচ্ছে কি ধরনের রাসায়নিক পদার্থ? প্রোটিন। তো ওটা অন্য চ্যাপ্টারের আলোচনা, আমরা সেই আলোচনা শোনার জন্য কোষ রসায়ন চ্যাপ্টার বা সেখানে আলোচনা করবো, আরো মজার মজার আলোচনা আছে, আমরা ওখানে আপাতত না যাই। আমরা মনে রাখি যে হচ্ছে যে সাইক্লিন এবং হচ্ছে যে সিডিকে, এই দুইটা যৌগ একসাথে তোমার হচ্ছে একটা গ্রুপ করে বা একটা টিম হিসেবে কাজ করে, যে কোনো কোষের অভ্যন্তরীণ ফ্যাক্টর হিসেবে কাজ করে কোষ বিভাজনের ক্ষেত্রে। এবং এই যে আমাদের প্রথম যে তোমার হচ্ছে প্রস্তুতি পর্যায়ের যে ধাপটা, সেটা হচ্ছে কি জিওন ফেজ। এই যে জিওন ফেজ, গ্যাপ ফেজ, এই ফেজটা মূলত নিয়ন্ত্রণ হয় হচ্ছে যে, তার মানে এই দুইটা জিনিস দিয়ে, সাইক্লিন এবং হচ্ছে এর সাথে সিডিকে। এরাই হচ্ছে এই ধাপের সকল প্রস্তুতি পর্যায় বা যত কিছু প্রয়োজন হবে কোষটাকে বিভাজন হওয়ার জন্য, সেই জিনিসগুলোকে জোগাড় করবে। এর ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস। এর ঠিক পরের ধাপটা কি? জিওনের পরের ধাপ হচ্ছে এস ফেজ। এস দিয়ে আসলে আমরা কি বুঝাই? সিনথেসিস। সিনথেসিস শব্দের অর্থ কি বলতো? সিনথেসিস শব্দটা কিন্তু আমরা বায়োলজিতে অনেক জায়গায় পাইছি। সিনথেসিস শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি হওয়া, তৈরি হওয়া। তো হচ্ছে সৃষ্টি হওয়া বা তৈরি হওয়া। সিনথেসিস কি হচ্ছে আসলে? কি সিনথেসিস হয় এখানে? আসলে হচ্ছে ডিএনএ থেকে একটা ডিএনএ থেকে তোমার হচ্ছে আরেকটা ডিএনএ তৈরি হবে, নতুন দুইটা ডিএনএ তৈরি হবে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। এই যে নতুন দুইটা ডিএনএ তৈরি হচ্ছে বা ডিএনএ কপি হয়ে, আমরা জানি রেপ্লিকেশন বা অনুলিপন হয়ে ডিএনএ যে দুইটা তোমার হচ্ছে যে নতুন কপি তৈরি করতেছে। কেন? কারণ ওই যে মাইটোসিস কোষ বিভাজনে কি হবে আমরা জানি, মাইটোসিস কোষ বিভাজনে পূর্ববর্তী আগের যে একটা কোষ ছিল সেই কোষটা বিভাজিত হয়ে কি তৈরি করবে? নতুন দুইটা কোষ তৈরি করবে। তাহলে আগের যে কোষের ডিএনএ গুলা ছিল, তার যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ ছিল, তাহলে সেম তার নতুন দুইটা কোষে দেখো কি হবে? একই ডিএনএ চলে আসবে না? ওই যে আমরা চুল কাটার কথা বললাম, একটা উদাহরণ দিলাম, ধরো যে আমাদের চুল যেমন হচ্ছে কি, বেশিরভাগ মানুষের আমাদের হচ্ছে ব্ল্যাক কালারের চুল, সেটা আবার কারো কোকড়ানো, কারো হচ্ছে যে সিল্কি চুল, বা হচ্ছে এই ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য। ইউরোপিয়ানদের ক্ষেত্রে দেখো বাদামি কালারের চুল হয়, আইরিশদের ক্ষেত্রে রেড কালার বা এরকম রেডিশ ব্রাউন টাইপের বিভিন্ন রকম কালার কিন্তু আমরা চুলের ক্ষেত্রে দেখতে পাই। এগুলো কি আমাদের অবশ্যই জেনেটিক্যাল বৈশিষ্ট্য না? একজন আইরিশ বা একজন ইউরোপিয়ান লোক যদি তোমার চুল কাটে, তাহলে পরের বার তার চুল কি আমাদের মতো কালো গজায়? না, সে যতবারই চুল কাটবে না কেন, তার কিন্তু আবারও ব্রাউন গজাবে। আমাদের ক্ষেত্রে আমরা যতবারই হচ্ছে কি করতেছি, চুল নাড়া হয় না কেন, পরের বার আমাদের চুল আবার কি হবে? কালো কালারের চুল কিন্তু বের হচ্ছে, সেখানে কিন্তু আসলে কি হচ্ছে না? ব্রাউন কালারের চুল কিন্তু আসলে বের হচ্ছে না। এখন এটার কারণ কি? কারণ হচ্ছে যেই কোষগুলো থেকে নতুন আবার চুল গজাচ্ছে বা কোষ আসতেছে, সেটা কি হচ্ছে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আসতেছে। এবং আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনে কি হুবহু দুইটা কোষ আসতেছে, অপত্য কোষ দুইটা হুবহু পূর্ববর্তী কোষের মতোই, তাই না? তো হুবহু পূর্ববর্তী কোষের মতো হচ্ছে আসলে কিসের মাধ্যমে? আসলে এই যে বৈশিষ্ট্য একই থাকছে, এটা নিয়ন্ত্রণ কে করে আমরা জানি? ডিএনএ। তাহলে সেম ডিএনএ বা সেম জিনই কি হচ্ছে নতুন দুইটা কোষে আসলে কপি হইতে হবে। তার মানে এই জন্য ডিএনএ অনুলিপন বা ডিএনএ কপি হওয়াটাও তোমার হচ্ছে কোষের প্রস্তুতি পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং বলা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সেই ডিএনএ অনুলিপন হওয়ার ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন এনজাইম এখানে কাজ করে। ডিএনএ হচ্ছে পলিমারেজ এনজাইম, তারপরে হচ্ছে লাইগেজ, হেলিকেজ এনজাইম, এখানে আরএনএ লাগে, যেমন হচ্ছে যে প্রাইমার নামে একটা আরএনএ আমরা জানি যে নতুন ডিএনএ তৈরি হওয়ার ক্ষেত্রে শুরুতেই লাগে। এই যে বিভিন্ন রকমের এনজাইম লাগে, আরএনএ লাগে, বিভিন্ন প্রোটিন লাগে, এই সব জিনিসগুলোকে জোগাড় করতে ডিএনএ অনুলিপনে যেন কোনো ধরনের সমস্যা না হয়, যেন খুব সুন্দরভাবে সুচারুভাবে যেন ডিএনএ অনুলিপন হতে পারে, এই জন্য তোমার জিওন যে ধাপটা আছে, এই ধাপের তোমার হচ্ছে সাইক্লিন যৌগ এবং সিডিকে যৌগ, এরা দুজন মিলে কি করে? তোমার হচ্ছে যে ডিএনএ অনুলিপনের সাথে জড়িত সকল ধরনের রাসায়নিক বস্তুকে এরা হচ্ছে যে জোগাড় করে রাখে, যেন ডিএনএ অনুলিপন খুব সুন্দরভাবে হতে পারে। এটা একটা কাজ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আরেকটা যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সাইক্লিন এবং সিডিকে যৌগের, দেখো খেয়াল করে যে সিডিকের অর্থ কি আমরা বলতেছি যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই যে কাইনেজ এনজাইমটা, কাইনেজ শব্দটা কিসের সাথে জড়িত? কাইনেটিক্স।
বা গতির সাথে বা গতিশক্তির সাথে জড়িত, তাই না? আমরা ফিজিক্সের ক্ষেত্রেও কিন্তু গতিশক্তি বা কাইনেটিক্স বা কাইনেটিক এনার্জির কথা কিন্তু পড়ছি, এবং আমরা জানি জীবকোষের সকল ধরনের শক্তির রূপ বা এই যে এতগুলা ঘটনা ঘটতেছে, এখানে অসংখ্য বিক্রিয়া হয়, আসলে অসংখ্য পরিবর্তন হচ্ছে। কোষ বিভাজন কিন্তু একটা কোষের খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যে খুব বড় একটা ঘটনা। এটার জন্য আসলে কোষের অবশ্যই কি লাগবে, প্রচুর শক্তির প্রয়োজন হবে, অনেক শক্তি। আমরা হয়তো এভাবে লিখে দিচ্ছি বা এভাবে লিখতেছি, কিন্তু শক্তির তো অবশ্যই এগুলোতে প্রয়োজন আছে বিভিন্ন বিক্রিয়ার জন্য। সেই শক্তিগুলা জীবকোষের ক্ষেত্রে কোত্থেকে আসবে আমরা বলতো? অবশ্যই অবশ্যই এটিপির মাধ্যমে। আমরা জানি জীবকোষের আমাদের ক্ষেত্রে বেশিরভাগ বিক্রিয়া বা প্রায় সকল বিক্রিয়া, যত বিপাক আছে, যত ধরনের পরিবর্তন আছে, সবগুলোতে শক্তি আসলে কি হিসাবে তোমার অংশগ্রহণ করে বা শক্তির কোন রূপটা ব্যবহার হয়, সেটা হচ্ছে এটিপি। এই যে এটিপি, এটা তৈরি হয় আমরা জানি কি দিয়ে? আমরা জানি যে অ্যাডিনোসিন ডাইফসফেট, যেখানে দুইটা ফসফেট থাকে, তার সাথে আরো একটা ফসফেট যুক্ত হয়, বা এটাকে আমরা ইনঅর্গানিক ফসফেট এভাবে লিখি, পিআই এভাবে লিখি, ইনঅর্গানিক ফসফেট দিয়ে তোমার তৈরি হচ্ছে কি একটা এটিপি। তিনটা এটার সাথে দুইটার সাথে আরেকটা যুক্ত হয়ে এটিপি তৈরি হলো। এই এটিপিটাই বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে যে শক্তি সরবরাহ করছে আমাদের। এই যে কোষ বিভাজনের ক্ষেত্রে যত বিক্রিয়া হবে, যত পরিবর্তন হবে, সেগুলোতেও প্রয়োজনীয় যত শক্তি থাকবে, সেগুলো কিন্তু আসবে হচ্ছে যে এই এটিপি থেকেই। এই এটিপি তৈরির মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটাও কিন্তু তৈরি হতে সাহায্য করে যেই রাসায়নিক পদার্থটা বা যেই এনজাইমটা, সেটা কিন্তু হচ্ছে যে এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সিডিকে। ঠিক, তার মানে হচ্ছে কি যে সিডিকে এবং সাইক্লিন, এই দুইটা যৌগ মিলে খুবই গুরুত্বপূর্ণ যত জিনিস প্রয়োজন তার সবকিছু আনার জন্য বা সেই বিক্রিয়াগুলো হওয়ার জন্য, সমাধান হওয়ার জন্য, সেই জিনিসগুলোকে ত্বরান্বিত করার জন্য এরা হচ্ছে কাজ করে একটা গ্রুপ হিসাবে। এই জন্য এটা একটা জেনেটিক প্রোগ্রাম বলা হয়, বা একটা হচ্ছে যে নিয়ন্ত্রণকারী একটা গ্রুপ বা একটা প্রোগ্রামের মতো, এরকম কিন্তু একটা জিনিস আমরা বইয়ে পাই। সেটা এমসিকিউর জন্য কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ, যে হচ্ছে যে যেই জেনেটিক প্রোগ্রামটা কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে বা হচ্ছে যে প্রস্তুতি পর্যায়কে নিয়ন্ত্রণ করে, সেটা কি? এ ধরনের কোশ্চেন কিন্তু একটা আসতে পারে। আচ্ছা, খেয়াল করো, এই যে জীবন ধাপ, এটা হচ্ছে প্রস্তুতি। কোনো কোষ যদি যারা বিভাজিত হয় না, বা যদি যারা আমরা জানি যে অনেক কোষই বিভাজিত হচ্ছে না বা বিভাজিত না হয়, তাহলে এই বিষয়ের সিদ্ধান্ত বা ডিসিশনটা কিন্তু জীবন ধাপেই নিয়ে নেওয়া হয়। অর্থাৎ কোনো কোষ যদি আর বিভাজিত না হয়, তাহলে কিন্তু সে জীবন ধাপেই আবদ্ধ থেকে যায়, বা এখানেই কিন্তু সে হচ্ছে যে একদম পস অবস্থায় বা স্ট্যান্ড স্টিল অবস্থায় থেকে যাচ্ছে। অর্থাৎ আর পরবর্তী ধাপে, এস ধাপে বা সিনথেসিস ধাপে বা G2 ধাপের দিকে কিন্তু আর সে সাধারণত যায় না। ব্যতিক্রমও আছে, তবে সাধারণত যে কোষগুলো হচ্ছে বিভাজিত হয় না বা কোনো কারণে বিভাজন হয়তো হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বা হয়তো বিভাজন হবে, কিন্তু দেখা গেছে যে কোনো কারণে হয়তো আর বিভাজন হওয়ার প্রয়োজন পড়ছে না বা বিভাজন হতে দেওয়া হচ্ছে না বা হচ্ছে না, সেই ক্ষেত্রে তারা সাধারণত জীবন ধাপেই কিন্তু তাদের হচ্ছে যে সকল কার্যক্রম থেমে যায় বা স্থগিত হয়ে যায়। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে কোষ সাধারণত হচ্ছে যারা বিভাজিত হয় না, তারা কোন অবস্থাতে অবস্থান করে বা কোন ধাপে অবস্থান করে, প্রস্তুতি পর্যায়ের কোন অবস্থায় তারা অবস্থান করে? উত্তর হবে কি গ্যাপ 1 বা G1 ফেজে তারা অবস্থান করে, যারা কোষ বিভাজিত হয় না। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে এই ধাপের প্রস্তুতি সবগুলো শেষ হলো, সকল মাল মশলা যা দরকার হবে, যত প্রস্তুতি কাজের জন্য যত কিছু জোগাড়যন্ত্র করা দরকার, সবকিছু জোগাড়যন্ত্র করে এস ধাপে এসে নতুন দুইটা কোষের জন্য যে নতুন দুইটা বৈশিষ্ট্য সম্পন্ন ডিএনএর প্রয়োজন, যেটা পূর্ববর্তী কোষের বৈশিষ্ট্য সম্পন্ন ডিএনএ, এই কথাটা কিন্তু আমরা মনে রাখবো, এখানে আমরা খেয়াল রাখবো। ঠিক, যে হচ্ছে যে একই বৈশিষ্ট্য সম্পন্ন দুইটা ডিএনএ আমরা তৈরি করার জন্য যা যা দরকার আমাদের, যত এবং ডিএনএ কে নতুন দুইটা ডিএনএ তৈরি হবে, কপি হয়ে একদম সেম দুইটা ডিএনএ তৈরি হবে, সেই ঘটনাগুলো ঘটবে হচ্ছে এস ফেজে। তার জন্য সকল প্রস্তুতি কিন্তু G1 ধাপেই সম্পন্ন করা হয়েছে। সেগুলোকে দিয়ে এস ধাপে নতুন দুইটা ডিএনএর কপি তৈরি করে হবে। অনেকটা একই কপি, আমরা স্টুডেন্ট দুইজন, আমার কাছে শিট আছে বা হচ্ছে যে নোট আছে একটাই, তাদের দুজনকে আমি যদি দিতে চাই তাহলে তো আমি আসলে ছিঁড়ে দিব না। ঠিক, তাহলে আমি কি করবো, সেটাকে আমি কপি করব, দুইটা কপি বানাবো, এবং হচ্ছে আমার দুইটা স্টুডেন্টকে হচ্ছে সেই দুইটা শিট হচ্ছে আমি দিয়ে দিলাম, দুইজনই সেম জিনিসই কিন্তু পেয়ে গেল, একই কন্টেন্টই পেয়ে গেল, কিন্তু হচ্ছে যে আমার কাছে ছিল কিন্তু আসলে একটাই, সেটাকে আমি কপি করলাম। একইভাবে ডিএনএ কে কপি করে দুজনকে দেওয়া হবে। এইটা যেহেতু গোটা কোষ চক্রের বা কোষ বিভাজনেরই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু অবশ্যই ডিএনএ অনুলিপন। এই জন্য এই ধাপে সময়ও বেশি লাগে, 30 থেকে 50%। আগের ধাপে সময় লাগে সাধারণত কোষ ভেদে 30 থেকে 40%। তাহলে এই ধাপে ডিএনএ কপি করার পরে এর পরবর্তী ধাপের দিকে, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের ঠিক আগের ধাপ যেটা G2 ধাপের দিকে হচ্ছে চলে যাবে। এই ধাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, দেখো G2 ধাপের পরে হচ্ছে মাইটোটিক ফেজ। সেই মাইটোটিক ফেজে আমাদের কি দরকার হবে? আমরা জানি যে কোষ বিভাজনের যদি আমরা ছবি বা আমরা সবাই কম বেশি জানি যে সেখানে হচ্ছে এরকম স্পিন্ডল ফাইবার তৈরি হবে। সেই স্পিন্ডল ফাইবারগুলো কেন দরকার আমাদের? সেগুলো হচ্ছে ক্রোমোজোম যে থাকবে আমাদের, সেই ক্রোমোজোমটা আমরা জানি যে এরকম লম্বভাবে তোমার হচ্ছে যে এই যে অনুদৈর্ঘ্যভাবে তোমার হচ্ছে যে দুইটা ক্রোমাটিডে ভাগ হয়ে যাবে। এদেরকে এরপরে হচ্ছে তারা আস্তে আস্তে হচ্ছে যে এই পাশে দুইটা ক্রোমাটিড আলাদা হয়ে যাবে, দুইটা কোষের দুইটা সমান সংখ্যক ক্রোমোজোম যেন নিশ্চিত হয়, এই জন্য হচ্ছে যে এগুলোকে মাঝ বরাবর কেটে ফেলা হবে। এটার জন্য দরকার আমাদের কি? এই যে স্পিন্ডল
ফাইবার, তাই না? সেই স্পিন্ডল ফাইবারটা, এই যেটাকে আমরা সুতা হিসাবে স্পিন্ডল ফাইবার বলতেছি বা সুতা বলতেছি, এটা আসলে খুব সহজ দেখতে মনে হলেও এটা আসলে জটিল বস্তু দিয়ে তৈরি। এটা আসলে প্রোটিন জাতীয় বস্তু দিয়ে তৈরি, প্রোটিন জাতীয় কিছু বস্তু দিয়ে তৈরি, সুতার মতো জিনিস, যেটা উদ্ভিদের ক্ষেত্রে তোমার হচ্ছে যে আসে সাধারণত হচ্ছে যে কোত্থেকে, মাইক্রোটিউবিউল থেকে, তাই না? উদ্ভিদের ক্ষেত্রে এটা তৈরি হয় হচ্ছে মাইক্রোটিউবিউলস, এবং আমাদের ক্ষেত্রে এটা আসলে আসে হচ্ছে সেন্ট্রিওল থেকে। আমাদের ক্ষেত্রে আসলে এটা সেন্ট্রিওল থেকে আসে, কারণ আমরা জানি যে উন্নত উদ্ভিদের ক্ষেত্রে কি নাই বলতো, উন্নত উদ্ভিদের ক্ষেত্রে সেন্ট্রিওল নাই কিন্তু মাইক্রোটিউবিউলস আছে। আর আমাদের প্রাণীদের ক্ষেত্রে আমরা জানি সেন্ট্রিওল থাকে, কিন্তু সাধারণত মাইক্রোটিউবিউল কিছুটা থাকতে পারে, নাও থাকতে পারে। তবে হচ্ছে আমাদের ক্ষেত্রে সেন্ট্রিওল থাকে। আমাদের কোষ বিভাজনের ক্ষেত্রে যে মাকুযন্ত্র তৈরি হয়, সেই মাকুযন্ত্র আসে হচ্ছে সেন্ট্রিওল থেকে। দুইটা জিনিসই কিন্তু তোমার হচ্ছে যে কাজ, দুই কোষের ক্ষেত্রে হলেও কাজ কিন্তু আসলে তাদের একই। এই মাকুযন্ত্র তৈরি করে কোষ বিভাজন বা এম ফেজের কাজগুলোকে হচ্ছে সম্পন্ন করা। কিন্তু এই খেয়াল করে দেখো, দুইটা কাজ একই আসলে, কারণ হচ্ছে সেন্ট্রিওল এবং মাইক্রোটিউবিউলস বলতো আসলে এরা দুইজনই কোত্থেকে আসছে? এরা দুইজনই আসছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, যেগুলো নালীর মতো, সুতার মতো, এই ধরনের জিনিস। ফলে এরা দুইজনের বেসিক জিনিসটা আসলে একই রকম, এবং এরা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। এই সুতাগুলো বা ফাইবারগুলো আমরা যদি মাইক্রোটিউবিউলের ক্ষেত্রে দেখি, বেশ কিছু প্রোটিন ছিল সেখানে, এছাড়াও অ্যাক্টিন বা মায়োসিন টাইপের প্রোটিনও এখানে থাকতে পারে। এই প্রোটিনগুলো মিলে এই ফাইবার তৈরি হয়, যেটা মাইক্রোটিউবিউলস এবং সেন্ট্রিওলের সুতার মতো বস্তুগুলো থেকে আসে। এবং এরা দেখো, এরা সবাই একই রকম, মাইক্রোটিউবিউল, সেন্ট্রিওল, এই যে স্পিন্ডল ফাইবার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরা সবাই হচ্ছে নালীর মতো, সুতার মতো। তার মানে বুঝতে পারতেছি এদের ভিতরে একটা সম্পর্ক আছে। এরই দুই সন্তান উদ্ভিদের ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় হচ্ছে মাইক্রোটিউবিউলস, আর আমাদের ক্ষেত্রে তোমার হচ্ছে সেন্ট্রিওল। এই জন্য তোমার হচ্ছে যে এই সেন্ট্রিওল এবং মাইক্রোটিউবিউলস তৈরি হতে যে প্রোটিনগুলো লাগবে, যে রাসায়নিক পদার্থগুলো লাগবে, তাহলে সেইগুলোও আমাদের কি হবে, সেগুলো আমাদের জোগাড় করতে হবে, সেগুলো আমাদের প্রয়োজন আছে। তাহলে এই ক্ষেত্রেও আমাদের কি দরকার? কিছু অবশ্যই ফ্যাক্টর বা প্রভাবক দরকার, বা কিছু রাসায়নিক পদার্থ, যারা আমাদের হচ্ছে যে এই সেন্ট্রিওলগুলোকে, মাইক্রোটিউবিউলসগুলোকে অনেক অনেক বেশি সুতার মতো জিনিস বা এই বস্তু বা সুতা তৈরি করতে সাহায্য করবে। যেমন হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ গ্যাপ 2 ধাপে যে রাসায়নিক পদার্থটা হচ্ছে যে প্রচুর পরিমাণে আমাদের এই ধরনের সুতা বা এইগুলোকে কাজ করতে, সেন্ট্রিওলকে বিভাজিত হইতে বা মাইক্রোটিউবিউলসের সুতা তৈরি করতে সাহায্য করে, সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটাই G2 ধাপের কাজগুলোকে সম্পন্ন করে সামনের এম ধাপে বা এম ফেজের দিকে নিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ হচ্ছে কোষ বিভাজনের বাকি প্রস্তুতি, যে স্পিন্ডল ফাইবার তৈরি হতে হবে, তারপরে হচ্ছে যে এখানে এসে তোমার হচ্ছে যে এই ক্রোমোজোমগুলো যে আলাদা হওয়ার জন্য বা বিভাজন হওয়ার জন্য যেসব প্রয়োজন হবে, সেই সকল প্রস্তুতি সম্পন্ন করে এম ফেজের দিকে নিয়ে যেতে আসলে কাজ করছে G2 ফেজ। কিছু কিছু কোষ কিন্তু এই যে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, যার কথা আমরা বললাম, যেটা আসলে এই ধাপকে নিয়ন্ত্রণ করে, এই ধাপের থেকে মাইটোসিস ধাপের দিকে নিয়ে যেতে সাহায্য করে, এই কিছু কিছু কোষের ক্ষেত্রে কিন্তু যদি এমপিএফ এর বা ম্যাচুরেশন প্রমোটিং যে ফ্যাক্টরটা আছে, এরা আসলে প্রোটিন জাতীয় পদার্থ, এই পদার্থগুলার যদি অভাব হয় বা কোনো ঝামেলা হয়, তাহলে কিন্তু কোষের আগের সকল প্রস্তুতি শেষ করে এসেও এখানে এসে কি হয়, আটকা পড়ে যায়, পরে আর এম ফেজের দিকে যেতে পারে না। অর্থাৎ সেই ক্ষেত্রেও কোষ বিভাজন হয় না। অর্থাৎ কিছু কিছু কোষের ক্ষেত্রে G2 ধাপেও কিন্তু সে আটকা পড়ে যায়, কোষ বিভাজন করতে পারে না। তবে ম্যাক্সিমাম কোষের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, যে G1 ধাপে সাধারণত কোনো কোষ বিভাজন না হলে G1 ধাপে সে আসলে আটকা পড়ে যায় বা এরপরে আসে আগাতে পারে না। কিন্তু কোনো কোনো কোষের ক্ষেত্রে G2 ধাপে হচ্ছে যে আটকা পড়ে যাবে। এরকম হয় না যে হচ্ছে যে প্রস্তুতি পর্যায়ের সকল কিছু সম্পন্ন করলো, পড়াশোনা ঠিক মতো করলো, ক্লাস করলো, সবকিছু করার পরে দেখা গেছে যে ফাইনাল যে প্রিপারেশনের আগে হয়তো সে ওই সময় অসুস্থ হয়ে গেল, বা কোনো কারণে প্রিপারেশন ঠিক মতো নিতে পারলো না, বা ঠিক মতো পড়াশোনা করতে পারলো না, তখনও কিন্তু আসলে কি হয়ে গেল, প্রস্তুতিটা খারাপ থেকে গেল। অথচ হয়তো সে শুরু ঠিক মতোই করছিল, তার যা যা করা দরকার, সারা বছর ক্লাস করা থেকে শুরু করে সবকিছু ঠিক মতো করেও পরীক্ষার আগের যে আরো কিছু প্রস্তুতির ব্যাপার আছে, সেই লাস্ট মোমেন্টের প্রস্তুতিতে গিয়ে সে হয়তো ঠিক মতো সম্পন্ন করতে পারলো না। সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা ভালো আসবে না। অর্থাৎ তাহলে সে হচ্ছে যে পরীক্ষায় ঠিক খারাপই করলো। তো সবকিছু প্রস্তুতি করেও যদি G2 ফেজের ক্ষেত্রে কোনো ঝামেলা হয়, বা এখানে যদি তোমার কাজগুলো সম্পন্ন করতে না পারে, মাইক্রোটিউবিউলস বা সেন্ট্রিওল বিভাজন না হতে পারে, বা এমপিএফ যদি এই ফ্যাক্টরটা ঠিক মতো কাজ না করে, তখন হচ্ছে কিন্তু তারা এম ফেজে যেতে পারবে না। তাহলে এই প্রস্তুতিগুলো সম্পন্ন করেই যারা আসলে ফিট থাকে, যারা আসলে যোগ্য থাকে, তারা আসলে কি হয়, এম ফেজের দিকে যায়। এরপরে তারা হচ্ছে কি করতেছে, সেই এম ফেজে বা মাইটোসিস ফেজে গিয়ে কোষ বিভাজন হয়ে নতুন দুইটা কোষ সম্পন্ন করে ফেলছে। তাহলে খেয়াল করে দেখো যে একটা কোষের জীবন চক্রে আসলে তার এই যে বিভাজন এবং তার যে এই যে প্রস্তুতি পর্যায়ের সম্পন্ন করার মাধ্যমে কোষটা তার হচ্ছে যে বিভাজন হয়ে বৃদ্ধি সব ঠিক রাখতেছে, তার জীবন চক্র অতিবাহিত করতেছে। তার দুইটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে বিভাজন আর প্রস্তুতি পর্যায়। কিন্তু প্রস্তুতি পর্যায়টা আসলে কি,
দীর্ঘ এবং হচ্ছে যে সেখানে অনেক রাসায়নিক পরিবর্তন হচ্ছে, অনেকগুলো কাজ সম্পন্ন হচ্ছে, যেটা আমরা বাইরে থেকে ওইভাবে হয়তো গুরুত্ব দিই না বা খেয়াল করি না। আমরা শুধু হয়তো সবসময় মাইটোসিসের কথাই চিন্তা করছি, একটা কোষ জাস্ট দুইটা কোষে ভাগ হয়ে গেল, নিউক্লিয়াস, খুব সিম্পলি আমরা দেখি। কিন্তু আসলে তার পিছনে তার হাড় ভাঙা পরিশ্রম আছে, অনেক বেশি প্রস্তুতি আছে। সে হচ্ছে যে অসংখ্য রাসায়নিক পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের জন্য তার প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন। সেটার জন্যই সাইক্লিন বা সিডিকে এরা তোমার হচ্ছে যে এটিপি তৈরি করার কাজগুলো করে দিচ্ছে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ কাজ ডিএনএ অনুলিপন করা, সেই অনুলিপনগুলা সম্পন্ন করছে। করার পরে কোষ বিভাজনের জন্য যেটা আমাদের খুব কমন জিনিস আমরা জানি যে মাকু যন্ত্র তৈরি হতে হবে বা স্পিন্ডল ফাইবার তৈরি হতে হবে, যেটা ক্রোমোজোমকে আলাদা করে দুইটা কোষে ডিস্ট্রিবিউট করবে। সেটার জন্য যেসব কাজ করা দরকার, সেই সবগুলা কাজ হচ্ছে যে সারা বছর ধরে বা বেশিরভাগ 90 থেকে 95% সময় জুড়ে কিন্তু এই কাজগুলো হচ্ছে। এখন এখানে এই টপিকটা যেটা কোষের প্রস্তুতি পর্যায় এবং কোষচক্র, সেখানে প্রচুর পরিমাণে এমসিকিউ আছে। এগুলো জায়গাগুলো থেকে কোন পর্যায়ে কতটুকু সময় লাগে, কোন ক্ষেত্রে কোন রাসায়নিক পদার্থ কাজ করতেছে, কোন ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী ভূমিকা হিসাবে আসলে কে অংশগ্রহণ করতেছে, কে কাজ করতেছে, নিয়ন্ত্রণ করতেছে, এই ধরনের এমসিকিউ আসে। এখান থেকে ছোট কোশ্চিন আসে, এখান থেকে অসংখ্য এমসিকিউ। আমাদের শরীরে কোষের সংখ্যা কত বা আরও আমরা যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানছি, সেগুলো থেকে কিন্তু স্যারদের খুব পছন্দ। বিভিন্ন পরীক্ষায়, বোর্ড পরীক্ষা বলো, ভার্সিটি বলো, মেডিকেল পরীক্ষা বলো, তোমার হচ্ছে বিভিন্ন এমসিকিউ পরীক্ষাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানে মাত্র 1-1.5 পৃষ্ঠার একটা টপিক, কিন্তু হচ্ছে যে পরীক্ষার জন্য বা পড়াশোনার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখো এই কোষচক্রের যে গুরুত্ব, এরপরে এই টপিকের লাস্টে দেখবা যে ইন্টারফেজ বা কোষচক্রের গুরুত্ব আছে। গুরুত্ব তো আমরা বুঝতেই পারতেছি যে বিভাজন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কোষের জন্য, কিন্তু সেই বিভাজন আসলে করার জন্য তার পিছনের কাজটা অনেক দীর্ঘদিনের। তাহলে এই কাজগুলো যদি ঠিক মতো না হয়, যদি প্রস্তুতি পর্যায়ে তার ঠিক না থাকে, তাহলে কোষ বিভাজনও ঠিক মতো হবে না। ফলে এর গুরুত্ব কি? কোষ বিভাজনের যা গুরুত্ব আছে, তার ফলে আমরা যে সুবিধাগুলো পাই কোষ বিভাজনের ফলে, কোষের বৃদ্ধি, ক্ষয়পূরণ, দেহের বিভিন্ন চাহিদা মেটানো, তার মানে এই সবগুলা কাজই আলটিমেটলি কার কারণে হচ্ছে? বিভাজনের আগেও প্রস্তুতি পর্যায়ে হচ্ছে দেখেই বিভাজন হতে পারছে, এবং বিভাজন হতে পারতেছে দেখেই কি হচ্ছে, আমরা এই অ্যাডভান্টেজগুলো পাচ্ছি। তাহলে কোষ চক্রের বা প্রস্তুতি পর্যায়ের গুরুত্ব কি হবে? সেম, খুব সহজ। দেখবো যে মনে হবে হাই আরো দুইটা টপিক, এটা আমাদের আরো পড়তে হবে। এত কিছু পড়ার পরে আবার কোষ চক্রের গুরুত্ব, ইন্টারফেজের গুরুত্ব দেখবা পয়েন্ট করে দেওয়া আছে বইয়ে, বা আলাদা দুইটা টপিক দেওয়া আছে। কিন্তু খুব সহজ, তুমি যদি একবার পড়ো, আমি যেভাবে বললাম সেটা যদি পুরোটা একসাথে আমরা মাথায় রাখতে পারি, যে বিভাজনের ফলে যে উপকারিতাগুলো আমরা পাই, সেগুলাই হচ্ছে কার কারণে? বিভাজন এবং তার আগে ঘটে যাওয়া প্রস্তুতির কারণে। তাহলে সেটা চিন্তা করলেই কিন্তু এই দুইটা কোশ্চেনের পয়েন্টগুলো তুমি খুব সহজে মনে রাখতে পারো। এবং পরীক্ষায় যদি আসেও যে হ্যাঁ কোষচক্রের গুরুত্ব লিখো বা ইন্টারফেজের গুরুত্ব লিখো, সেগুলো আমরা পাইতে পারি। কারণ এই চক্রগুলো যদি ঠিক মতো না হয়, এই প্রস্তুতি পর্যায়ে যদি ঠিক মতো না হয়, তাহলে কোষের কি হবে? অস্বাভাবিক বৃদ্ধি হইতে পারে, বৃদ্ধি প্রয়োজন কিন্তু হচ্ছে না, অথবা উল্টাও হইতে পারে যে বৃদ্ধি যতটুকু প্রয়োজন, কোষ যতটুকু বিভাজন হওয়া দরকার তার চেয়েও বেশি বিভাজন হচ্ছে। দুটাই আমাদের জন্য কি ক্ষতিকর? কম বিভাজনও আমাদের প্রয়োজন নাই, অতিরিক্ত বিভাজনও আমাদের প্রয়োজন নাই, যেটার কারণে টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে। তাহলে এই কারণে কি হচ্ছে, কোষের প্রস্তুতি পর্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, যেগুলো আমাদের জন্য হচ্ছে যে আমাদের স্বাভাবিক বৃদ্ধির জন্য বা আমাদের শরীরের জন্য বা প্রাণীদের জন্য বা জীবদের জন্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ওই পয়েন্টগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে কোষচক্র বা তার প্রস্তুতি পর্যায়ের বা ইন্টারফেজের তার যে বড় অংশ ইন্টারফেজ, সেটার গুরুত্বগুলো কিন্তু আমাদের মাথায় চলে আসবে, আমরা পরীক্ষাতেও আসলে লিখতে পারি। তো আশা করি আমরা হচ্ছে যে এই কোষচক্র এবং হচ্ছে কোষচক্রের অংশগুলা, তার খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রস্তুতি পর্যায়ে, যেটা নিয়ে আসলে আমাদের মূল আলোচনা বা বিশাল আলোচনা, সেটা আমরা চেষ্টা করছি তোমাদের হচ্ছে যে সবগুলো একদম ধাপে ধাপে একদম পয়েন্ট বাই পয়েন্ট করে হচ্ছে তোমাদেরকে শেখাই দেওয়ার চেষ্টা করছি। আমরা যদি মনে হয় এই ক্লাসটা খেয়াল করি বা এই লেকচারটা ঠিকমতো একবার হচ্ছে মনোযোগ সহকারে যদি হচ্ছে দেখি, তাহলে পুরো কোষচক্রটা আসলে আমাদের খুব ভালো একটা কিন্তু প্রস্তুতি হয়ে যাবে। এবং সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে। আশা করি তোমরা সেটা করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।